ডুয়েট সহ অন্যান্য সকল ভার্সিটি ভর্তি পরীক্ষা ও চাকরি প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পার্টস অফ স্পিচ। ডুয়েট ভর্তি পরীক্ষা এখান থেকে বেশ কিছু মার্কের প্রশ্ন এসে থাকে, তাই আমরা খুবই গুরুত্ব সহকারে এই টপিকের ভিডিও ক্লাসটি দেখবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মূল ভিডিও ক্লাসে যাওয়ার পূর্বে স্লাইড থেকে এক নজর দেখে আসি কি থাকছে আমাদের আজকে এই ভিডিও ক্লাসে। আপনাদের সুবিধার্থে আমরা নির্দিষ্ট একটা বইকে রেফারেন্স ধরে এই ভিডিও ক্লাসগুলো তৈরি করার চেষ্টা করতেছি, এতে করে আপনারা ভিডিও ক্লাসগুলো করার পাশাপাশি চাইলে বইটার সাথে রাখতে পারেন। আজকের পার্টস অফ স্পিচ এর আলোচনায় আমরা যে সকল বিষয় সম্পর্কে জানবো সেগুলো হচ্ছে আমরা এর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানবো। বিশেষ করে প্রতিটি পার্টস অফ স্পিচকে আমরা কিভাবে চিনবো সে সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা নাউন চেনার বেশ কিছু উপায় সম্পর্কে জানবো, যেমন অর্থের মাধ্যমে নাউন চিনতে পারি, শব্দের সাথে যুক্ত সাফিক্স প্রিফিক্স এর মাধ্যমে নাউন চিনতে পারি। এখানে আমরা কিছু এমসিকিউ আকারে দিয়েছি, এতে করে আপনারা বুঝতে পারবেন যে এমসিকিউ কোশ্চেন আসলে কিভাবে সেটা আসতে পারে পরীক্ষায়। আমরা ইকুয়েশনের মাধ্যমে আমরা বিভিন্ন পার্টস অফ স্পিচকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এখানে আমরা এই ইকুয়েশন ইউজ করেছি ডি প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে ডিতে হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার কোনগুলো এখানে ডিটারমিনার দেওয়া আছে, অর্থাৎ ডিটারমিনার পরে যদি তিনটে শব্দ থাকে শেষেরটা নাউন, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ, পূর্বেরটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা এই সম্পর্কে বিস্তারিত ভিডিও ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আমরা এমন কিছু কিছু ওয়ার্ড সম্পর্কে দেখবো যেগুলোকে আমরা আগে জানতাম ভার্ব হিসেবে, কিন্তু সেগুলো সাবজেক্ট কোনো সেন্টেন্সের নাউন হিসেবে ইউজ হতে পারে, আমরা সেগুলো সম্পর্কে বিস্তারিত দেখবো। আমরা প্রোনাউন সম্পর্কে জানবো, এর ক্লাসিফিকেশন বা কিভাবে আমরা প্রোনাউন চিনবো। প্রোনাউন চেনার জন্য আমরা এখানে একটা স্ট্রাকচার ইউজ করবো আজকে ভিডিও ক্লাসে। স্ট্রাকচারটা এরকম, কোনো নাউনের পূর্বে যদি কোনো প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন দিস বুক ইজ ইয়োর্স, এখানে বুক একটা নাউন, তার পূর্বে আছে প্রোনাউন, এই সেন্টেন্স এখানে দিয়েছে একটা অ্যাডজেক্টিভ। আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানবো, অ্যাডজেক্টিভ চেনার কিছু সুন্দর সুন্দর আমরা রুল অ্যাপ্লাই করব। পাশাপাশি আমরা কিছু এমসিকিউ সংযুক্ত করেছি, এতে করে আপনারা চাইলে একসাথে এমসিকিউ এর প্রিপারেশনও নিতে পারবেন। আমরা এখানেও একটা ইকুয়েশন ইউজ করব। ইকুয়েশন হচ্ছে এরকম, নাউনের পূর্বে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে তাহলে এই নাউন বা প্রোনাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমরা এখানে বেশ কিছু এক্সাম্পল দিয়েছি। আমরা ভার্ব সম্পর্কে জানবো, ভার্ব চেনার উপায় সম্পর্কে জানবো, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যাডভার্ব সম্পর্কে জানবো। অ্যাডভার্ব চেনার জন্য আমরা এখানে প্রায় 3-4টে রুল অ্যাপ্লাই করেছি এবং এক্সাম্পল কিছু সংগ্রহ করেছি যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিল। আমরা জানবো প্রিপোজিশন সম্পর্কে, জানবো কনজাংশন এবং ইন্টারজেকশন সম্পর্কে। তাই আসুন আমরা দেরি না করে আমাদের মূল ভিডিও ক্লাসে চলে যাই। পার্টস অফ স্পিচ থেকে মূলত দুটি ফরম্যাটে কোশ্চেন আসতে দেখা যায়। একটি হচ্ছে আইডেন্টিফাই দি পার্টস অফ স্পিচ, অর্থাৎ সেন্টেন্সে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে এবং বলা হবে এটা কোন পার্টস অফ স্পিচ, সেটা আমাদেরকে বলতে হবে। দ্বিতীয় ফরম্যাটটি হচ্ছে আন্ডারলাইন করা ওয়ার্ডটিকে অন্য কোনো পার্টস অফ স্পিচ আমাদেরকে কনভার্ট করতে হবে এবং সেই কনভার্ট করা ওয়ার্ডটিকে নতুন একটা সেন্টেন্স তৈরি করতে হবে যাতে অর্থে কোনো পরিবর্তন না হয়। তো আমরা ফরম্যাট 2 অন্য কোনো ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। আমরা আজকের ভিডিও ক্লাসে প্রতিটি পার্টস অফ স্পিচের কিছু মজার মজার ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা সেটাকে চেনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। তাহলে আমরা কথা না বাড়ি চলে শুরু করি। পার্টস অফ স্পিচ, পার্টস কথাটার অর্থ হচ্ছে অংশ। কিসের অংশ? অফ স্পিচ, কোনো কথার অংশ বা বক্তৃতার অংশ। অর্থাৎ পার্টস অফ স্পিচ কথার মানে হচ্ছে কোনো বক্তৃতার অংশ বা কোনো কথার অংশ। বাক্যের অন্তর্গত প্রতিটি পার্টসকে বলা হয় পার্টস অফ স্পিচ। মনে রাখবেন, পার্টস অফ স্পিচ হতে গেলে অবশ্যই সেটা কোনো বাক্যের অংশ হতে হবে। কোনো বাক্যের অংশ ছাড়া আমরা সেটাকে পার্টস অফ স্পিচ বলতে পারি না। ওকে, আমরা সকলেই জানি যে পার্টস অফ স্পিচকে আমরা প্রায় 8 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। নাউন কি জিনিস? কোনো কিছুর নামকে আমরা নাউন বলে থাকি। পৃথিবীতে যে জিনিসগুলো দিয়ে কোনো কিছুর নাম বোঝায়, ব্যক্তির নাম, বস্তুর নাম, নদী নালা, পাহাড় পর্বত, জাহাজ অট্টালিকা, কোনো কিছুর নাম বোঝালে সেটা হচ্ছে নাউন। ওকে, প্রোনাউনটা কি? নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন, যেমন হি, শি, ইট, দে, এভরিওয়ান, ইজ ইত্যাদি। অ্যাডজেক্টিভটা কি জিনিস? যেটা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বলেন তো আর্টিকেলস কোন পার্টস অফ স্পিচ? কি অবাক হচ্ছেন? হ্যাঁ, আর্টিকেলস এক প্রকার অ্যাডজেক্টিভ, কারণ আমরা আর্টিকেলস দিয়ে
আমরা সংখ্যা বা পরিমাণ বোঝাই। যদি বলি আই হ্যাভ এ কার, এখানে এই যে এই একটা আর্টিকেলস, আমরা এ দিয়ে সংখ্যা বোঝাচ্ছি যে আমার একটা গাড়ি আছে। মনে রাখবেন আর্টিকেলস পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। ওকে, এরপরে আসুন ভার্ব, যেটা দিয়ে কোনো কিছু কার্য সম্পাদন করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। অ্যাডভার্ব, অ্যাডভার্বটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে ওই সকল ওয়ার্ড যেগুলো নাউন ও প্রোনাউনের পূর্বে বসে নাউন ও প্রোনাউনের অবস্থানকে আইডেন্টিফাই করে, যেমন অন, অ্যাট, ইন, ইনটু, আফটার, বিফোর, বিটুইন, অ্যামং ইত্যাদি। কনজাংশন কি? কনজাংশনের মধ্যে আমরা একটা জাংশনের গন্ধ পাচ্ছি, অর্থাৎ কোনো কিছুর সংযোগস্থল, যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা একের অধিক বাক্যাংশ বা বাক্যকে আমরা সংযুক্ত করি, এগুলোকে বলা হয় কনজাংশন, যেমন এন্ড, অর, বাট, সো, ইয়েট ইত্যাদি। ইন্টারজেকশনটা কি জিনিস? যে ওয়ার্ডগুলো দিয়ে আকস্মিক কোনো আনন্দ, বেদনা, দুঃখ, হর্ষ, বিষাদ প্রকাশ পায়, সেগুলো হচ্ছে ইন্টারজেকশন, যেমন হুররা, এলাস, ব্রাভো, ফাই ফাই ইত্যাদি। এখন আমরা প্রতিটি ইন্ডিভিজুয়াল পার্টস অফ স্পিচকে আমরা আলাদা আলাদাভাবে কিছু সুন্দর মজার মজার ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা চেনার চেষ্টা করব। আমরা কিভাবে বুঝবো এটা কোন পার্টস অফ স্পিচ? আসুন শুরু করি। শুরুতে আমরা নাউন নিয়ে কথা বলি। তো কি বলছিলাম, কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। যদি আমরা কোনো ওয়ার্ড পাই যেটা দিয়ে কোনো কিছুর নাম বোঝাচ্ছে, তাহলে আমরা বুঝবো সেটা নাউন। কিন্তু এমনও তো হতে পারে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা অর্থ জানি না, সেটা কোনো কিছুর নাম বোঝাচ্ছে কিনা সেটা আমাদের জানি না। তখন কি করব? তখন কিছু আমরা লক্ষণ দেখবো যে এই লক্ষণগুলো সেই ওয়ার্ডের মধ্যে আছে কিনা। কি সেই লক্ষণ? এখানে আমরা বেশ কয়েকটা লক্ষণ বা সাইন দিয়েছি। এই লেটারগুলো যদি কোনো শব্দের শেষে দেখতে পাই তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো সেটা হচ্ছে একটা নাউন। কি সেই লক্ষণগুলো? কোনো ওয়ার্ডের শেষে যদি TION থাকে, যেমন এক্সামিনেশন, প্রিপারেশন, ক্যালকুলেশন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই প্রতিটা ওয়ার্ডের শেষে শন আছে, TION আছে, এইগুলো হচ্ছে নাউন। একইভাবে যদি কোনো ওয়ার্ডের শেষে SION থাকে, যেমন কনফিউশন, টেনশন। একইভাবে যদি শেষে যদি আমরা মেন্ট দেখতে পাই, যেমন ম্যানেজমেন্ট, ইমপ্রুভমেন্ট। যদি আমরা শেষে মানি দেখতে পাই, MONY, মনি, যেমন সিরিমনি। যদি আমরা শেষে ডম দেখতে পাই, যেমন কিংডম, ফ্রিডম। যদি শেষে আমরা হুড দেখতে পাই, যেমন চাইল্ডহুড, বয়হুড ইত্যাদি। শেষে নেস থাকতে পারে, যেমন কাইন্ডনেস, হ্যাপিনেস, লেজিনেস ইত্যাদি। যদি শেষে আমরা TUDE দেখতে পাই, যেমন অ্যাটিটিউড, ম্যাগনিটিউড। শেষে লেট থাকতে পারে, যেমন বুকলেট। শেষে ANCE অথবা ENCE থাকতে পারে, যেমন অ্যাটেন্ডেন্স, ইনোসেন্স। শেষে TY অথবা CY থাকতে পারে, যেমন ক্রুয়েলটি এবং অ্যাকুরেসি। অর্থাৎ যখন আমরা কোনো ওয়ার্ডের অর্থ বুঝবো না যে এটা কোনো কিছুর নাম বোঝাচ্ছে কিনা, তখন আমরা এই সাইনগুলো লক্ষ্য করবো। যদি এই লেটারগুলো কোনো শব্দের শেষে দেখতে পাই তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে একটা নাউন। এই ছিল নাউনের কারবার। প্রোনাউন, প্রোনাউন কি জিনিস? নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটার মাধ্যমে প্রোনাউনের সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এক্সাম্পলে বলা আছে, আবু সাইদ অ্যান্ড মুগ্ধ আর গুড প্লেয়ার, দে লাইক স্পোর্টস ওয়েল। মুগ্ধ প্লেড এ ফুটবল ম্যাচ অ্যান্ড হি মেড এ গোল হুইচ ওয়াজ অ্যামেজিং। এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল লাইক দ্যাট। লক্ষ্য করুন, এই সেন্টেন্সটিতে আমরা বলেছি আবু সাইদ অ্যান্ড মুগ্ধ আর গুড প্লেয়ার, দে লাইক। এখানে দে কার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে? নিশ্চয়ই আবু সাইদ এবং মুগ্ধ পরিবর্তে ব্যবহার করা হচ্ছে যে তারা দে লাইক স্পোর্টস ওয়েল, তারা খেলাধুলাকে পছন্দ করে। যেহেতু এখানে দে ব্যবহার করা হচ্ছে আবু সাইদ এবং মুগ্ধ নামের পরিবর্তে, তাই এটা হচ্ছে একটা প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছেন। দে লাইক স্পোর্টস ওয়েল। মুগ্ধ প্লেড এ ফুটবল ম্যাচ, মুগ্ধ একটা ফুটবল ম্যাচ খেলেছিল। অ্যান্ড হি মেড এ গোল, এখানে এই হি ব্যবহার করা হচ্ছে কার পরিবর্তে? মুগ্ধর পরিবর্তে, যে সে একটা গোল করেছিল। এটা হচ্ছে প্রোনাউন, কারণ এই হিটা ব্যবহার করা হচ্ছে মুগ্ধর নামের পরিবর্তে। হি মেড এ গোল, হি মেড এ গোল হুইচ ওয়াজ, এই হুইচ ব্যবহার করা হচ্ছে কার পরিবর্তে? গোলের পরিবর্তে, যে সে একটা গোল করেছিল যেটি ছিল অ্যামেজিং। তাহলে এই হুইচ ব্যবহার করা হচ্ছে গোলের পরিবর্তে, এই নাউনের পরিবর্তে, তাই এটা একটা প্রোনাউন। এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল লাইক দ্যাট, এখানে এভরিওয়ান হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল ব্যক্তির নাম উল্লেখ না করে আমরা একবারই বললাম যে সবাই।
যেহেতু অনেক ব্যক্তি সে খেলার মধ্যে ছিল, আমরা সবার নাম না বলে বললাম এভরিবডি বা এভরি অথবা অল। যেহেতু এই জিনিসগুলো নামের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, তো এইগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। এভরিবডি অথবা এভরি অথবা অল লাইক দ্যাট। দ্যাট বলতে কোন নির্দেশ করা হচ্ছে? গোলকে নির্দেশ করা হচ্ছে, যে সবাই সেই গোলটাকে পছন্দ করেছিল। যেহেতু এই দ্যাটও গোলের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে একটা প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ সহজভাবে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। তাছাড়া প্রোনাউনের বেশ কিছু ক্লাসিফিকেশন আছে, সেটা আপনারা দেখে নেবেন। যেমন ইন্ট্রোগেটিভ প্রোনাউন আছে, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার, হুইচ ইত্যাদি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে। তো দিস, দ্যাট, হুইচ, হোয়াট, হাউ, ইট, দে, শি এগুলো সব প্রোনাউনের মধ্যে পড়ে। তবে মজার বিষয় হচ্ছে হুইচ, হোয়াট, দিস, দ্যাট যে সবসময় প্রোনাউনই হবে এমনটা না, এগুলো প্রোনাউন ব্যতীত অন্য পার্টস অফ স্পিচও হতে পারে। যেমন লক্ষ্য করুন, এখানে আমরা 4টি এক্সাম্পল দিয়েছি। হুইচ ইজ ইয়োর বুক, হুইচ বুক ইজ ইয়োর্স। প্রথম এক্সাম্পল দুটিতে হুইচের নিচে আন্ডারলাইন করা আছে, তো মনে হতে পারে দুইটা হুইচই মনে হয় প্রোনাউন, কিন্তু না, দুটো হুইচই প্রোনাউন নয়। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনারা একটা ইকুয়েশন মনে রাখবেন। ইকুয়েশনটা কি? নাউন অবলিক প্রোনাউন প্লাস নাউন। যদি আমরা কখনো এরকম কোনো লক্ষণ দেখতে পাই, অর্থাৎ নাউনের পূর্বে নাউন অথবা প্রোনাউন আছে, তাহলে এই নাউন বা প্রোনাউনটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আবার বলি, যদি কখনো নাউনের পূর্বে নাউন অথবা প্রোনাউন থাকে, তাহলে এই নাউন বা প্রোনাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। লক্ষ্য করে দেখুন, 2 নম্বর এক্সাম্পলটিতে বলা আছে হুইচ বুক ইজ ইয়োর্স। এখানে হুইচের নিচে আন্ডারলাইন করা আছে। আমরা জানি হুইচ একটা প্রোনাউন, তাই না? কিন্তু বুক যেহেতু এখানে একটা নাউন, নাউনের পূর্বে একটা প্রোনাউন ব্যবহার করা হচ্ছে, তাহলে নাউনের পূর্বে প্রোনাউনটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আমরা এখানে সে কথাই বলেছি, নাউনের পূর্বে যদি নাউন বা প্রোনাউন থাকে, তাহলে নাউন বা প্রোনাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখানে বুক একটা নাউন, তার পূর্বে আছে একটা প্রোনাউন, তাই এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে 4 নম্বর এক্সাম্পল লক্ষ্য করে দেখুন, এখানে বলা আছে দিস বুক ইজ মাইন। একইভাবে এখানে বুক একটা নাউন, তার পূর্বে একটা আছে প্রোনাউন, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এক্সাম্পল 1 নম্বর লক্ষ্য করুন, হুইচ ইজ ইয়োর বুক। এখানে প্রোনাউনের পরে কোনো নাউন নাই, নরমালি এটা আমাদের প্রোনাউন হিসেবে জানি আমরা। একইভাবে এক্সাম্পল 3 লক্ষ্য করুন, দিস ইজ মাই বুক। এখানে দিস হচ্ছে একটা প্রোনাউন। যদি দিস এর পরে কোনো একটা নাউন থাকতো, তাহলে এই দিসটা হয়ে যাইতো অ্যাডজেক্টিভ। আরেকটা বিষয় লক্ষ্য করুন, দিস ইজ মাই বুক। এখানে মাই কোন পার্টস অফ স্পিচ? মাই একটা প্রোনাউন, তাই না? কিন্তু যেহেতু এখানে বুক একটা নাউন, নাউনের পূর্বে একটা প্রোনাউন ব্যবহার করা হচ্ছে, তাই এখানে মাই হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। আমাদেরকে এজন্য অবশ্যই একটা সেন্টেন্স ভালোভাবে লক্ষ্য করে আমাদেরকে বুঝতে হবে এটা কোন পার্টস অফ স্পিচ। ভার্ব, অর্থাৎ যেটা দিয়ে কোনো কিছু কার্য সম্পাদন করা বোঝায়, সেটা হচ্ছে ভার্ব। যেমন রিড মানে পড়া, স্লিপ মানে ঘুমানো, রাইট লেখা, থিঙ্ক চিন্তা করা, প্লে খেলা করা। এই প্রতিটি হচ্ছে ভার্ব, কারণ এগুলো দিয়ে কার্য সম্পাদন করা বোঝায়। কিন্তু এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা এতদিনের নাম হিসেবে জেনে আসছি, কিন্তু সেগুলো ভার্ব হিসেবে ইউজ হতে পারে। সেরকম কিছু ওয়ার্ড আমরা এখানে দিচ্ছি, যেমন ওয়াটার, হোম, মাস্টার, ইন্টারেস্ট, পেন ইত্যাদি। এই শব্দগুলো দেখতে অনেকটা নাউনের মতো হলেও এগুলো ভার্ব হিসেবে সেন্টেন্সে ইউজ হতে পারে। কিরকম ইউজ হতে পারে? যদি আমরা এক্সাম্পল দেই, আই ওয়াটার দি প্লান্ট। এই সেন্টেন্সে ওয়াটার ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাক্যটার অর্থ দাঁড়াচ্ছে আই ওয়াটার দি প্লান্ট, আমি চারা গাছে পানি দেই। এখানে ওয়াটারের অর্থ পানি দেয়, এখানে ওয়াটার হচ্ছে ভার্ব। একইভাবে যদি বলি, দি মিসাইল হোমড ইন অন ইটস টার্গেট। অর্থাৎ মিসাইলটি তার লক্ষ্যবস্তুতে আঘাত করলো বা নিক্ষিপ্ত হলো। এখানে হোম হচ্ছে আমাদের ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। এজন্য আমাদেরকে অবশ্যই সেন্টেন্সটাকে লক্ষ্য করতে হবে যে সেন্টেন্সে এই ওয়ার্ডটি কি অর্থে ব্যবহার করা হচ্ছে।